হ্যাঁ হ্যাঁ ভর্তি করছে আচ্ছা আচ্ছা বুঝতে তো সুন্দর আরে আরে না আমি আয়ালে ওই আমি না না আমার সবাই দিছে আমি বুঝতে পারছি না না আইলে তো আমি দিস ভাই এটা সুন্দর জায়গা যেমন এমনি তো এদিকে পরে তো জায়গা পেতে এনে ও ও আমি মনে হ্যাঁ কালকে রাত্রে অফিস থেকে তো তোমার একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে শুধু বিধানসভা এটাও কারো সময় মতো আছে সুদীরটা ক্যারাম বোর্ড খেলে তোমার এক ক্যারাম খেলে তুমি তো দিলে বাড়াই দেবে এক ক্যারাম বাইরিশ বাইরিশ না তুমি না আচ্ছা তো না করছি না ক্যারাম এনে ভর্তি করতে আমার অরিজিনাল কিছু আমাকে আরো ঠিক হবে না কাকি আছে তো তো তুমি তো আসলে রাত্রে আইবো সামনে যে দাম গা কিছু থাকলে পরে তো আমি হাসপাতাল দেয় কি অবস্থা হাসপাতাল টাইরে দেখায় আবার বাচ্চা না না ভর্তি আমি লিয়ে যাবো মনে হয় ভাবি তো মনে হয় কোন দুনিয়া তো করতে না না তখন দিকে নাম্বারটা আছে হ্যাঁ 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 কই ঢুকছো ও ভাই দিয়েছো জিরে না রেলে তো চললে স্যার পছন্দ আচ্ছা আমরা দিন কথা করতাম
একটু কম করলে আমাদের প্রচুর কোয়েশ্চেন মাননীয় স্পিকার স্যার ঘোষণা আছে সেখানে কোশ্চেন তো রিপ্লাই পাবে একটা করে সাপ্লিমেন্টারি করলে অনেকে কোশ্চেন হবে অনারেবল স্পিকার স্যার যদিও আমার মাননীয় বিধায়ক বলেছেন সাপ্লিমেন্টারি উইল ডিপেন্ড অন দি স্ট্রেংথ অফ দি কোয়েশ্চেন স্ট্রেংথ অফ দি কোয়েশ্চেন তবে এটাকে একটু লিমিটেড অর্থাৎ তখন একটা মোর দেন নাম্বার ওয়ান আর তিনটা হলে কিন্তু পাবে না সব নাম্বার টু মিডিয়ার যে গ্যালারি তো যদি আমাদের মাননীয় মন্ত্রী সদস্য বলছে বলে বলছি তিনটা করুন যা ইচ্ছা করুন কিন্তু সবাই পেতে বলে কিন্তু ওইটা পথ নেই মাঝখানে আমরা এখানে যারা সবাই তো আপনার থেকে দেখে শিখেছে বিগত 25 বছর সেই ভাগ ধরে সবাই চলার চেষ্টা করছে ঠিক না মাননীয় সদস্য প্রশ্নবদ্ধ করবো আজকের কার্যসূচি সংক্ষিপ্ত দাখিলের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ কর্তৃক উত্তর প্রদানের জন্য প্রশ্নগুলি মাননীয় সদস্য মাননীয় সদস্য নাম ডাকলেন নাম্বার জানাবেন এর প্রশ্ন দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়গণ প্রশ্ন উত্তর প্রদান করবেন স্যার আমার একটা সমস্যা আছে একজন মেশন দেখুন আগে প্রশ্ন উত্তর কোশ্চেন পাওয়া শেষ হোক আমি আবার বলছি কোশ্চেন আওয়ার শেষ করলে পরে আমি আপনাকে নিজে থেকে ডাকবো ঠিক আছে এখন আমি নিজে ডাকবো আপনাকে শ্রী রামু দাস মাননীয় স্পিকার বলি স্যার আমার এপিডে স্টার্ট কোশ্চেন নাম্বার 9 মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিধায়ক শ্রী রামু দাসের স্টার্ট কোশ্চেন নাম্বার 9 প্রশ্ন 1 সেন্ট্রাল রোড এক্সটেনশন থেকে মধ্য প্রতাপপুর ভাইয়া টেক ইন্ডিয়া কলেজ পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ যে শুরু হয়েছিল বর্তমানে সেটা কি অবস্থায় আছে এক্সটেনশন থেকে মধ্য প্রতাপপুর ভাইয়া টেক ইন্ডিয়া কলেজ পর্যন্ত রাস্তাটি প্রশস্তীকরণের কাজ আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করি আমাদের যে এই রাস্তাটা আমি লক্ষ্য বামপুর সরকার আমলে তখন জায়গা একর করা কাজ শেষ হয়ে গিয়েছিল এবং একর করার পরে যারা জায়গা ছেড়ে সেই রাস্তার কাজ শুরু হয়ে গেছে কিন্তু রাস্তাটা স্যার মধ্যপথ করে এসে 40 ফুট রাস্তা যেটা সেটা মধ্যপথ করে এসে শেষ হয়েছে তো মধ্যপথ থেকে টেকনোলজি কলেজ প্রায় আরো 4 কিলোমিটার সেটা এখনো ধরেনি সেটা এখনো এই জায়গাতে আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে স্যার আর সেন্ট্রাল রোড থেকে আমাদের মধ্যপথ পর্যন্ত
এই রাস্তার মধ্যে 40 ফুট রাস্তা এটা সম্পূর্ণ হয়েছে, বাকি কাজটা স্যার সম্পূর্ণ হয়নি। কিন্তু স্যার বরাদ্দ ছিল টেকনিক্যাল কলেজ পর্যন্ত স্যার, এটা স্যার আমার বিষয় স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে জমি অধিগ্রহণ 0.82 কিলোমিটার, অর্থাৎ ঝুলন্ত ব্রিজ থেকে প্রেস ক্লাবের অংশ, যা তার প্রস্থ হচ্ছে 7 মিটার, মহারাজগঞ্জ বাজার থেকে ঝুলন্ত ব্রিজ 1.18 কিলোমিটার এবং এই অংশের প্রস্থ 5 মিটার থেকে 5.50 মিটার এবং বাকি 5 কিলোমিটার রাস্তার প্রস্থ এত। এখানে এটা অধিগ্রহণ সম্ভব হয়নি, এর জন্য কাজটা কমপ্লিট করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, স্যার এখানে তো একটা এই রাস্তাটা তো টেকনিক্যাল কলেজ স্যার, প্রতিদিন গাড়ি আসছে এবং পথচারীরা, এবং শুধু তাই না, এখানে আমাদের কাঞ্চনমালা রাস্তা শুধু এই রাস্তাটার সঙ্গে কাঞ্চনমালা রাস্তা জড়িত। প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য গাড়ি যাচ্ছে, কলেজ গাড়ি যাচ্ছে স্যার, রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে স্যার। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো যদি উনি খুব মানে রাস্তা থেকে একটু নজর রাখেন এবং আশা রাখছি উনি কাজটা করবেন। ঠিক আছে, যখন আমার বছরে এসছে নিশ্চয়ই। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে যুগ্ম হবে শ্রী রামু দাস ও শ্রী নারায়ণ সরকার মহোদয়। স্যার আমার এপ্রিল স্টার্ট কোশ্চেন নাম্বার 10। স্যার আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে 10 নম্বর যে স্টার্ট কোশ্চেনটা, সেখানে মাননীয় বিধায়ক রামু দাস অনারেবল এমএলএ আছেন এখানে, আর তাছাড়া শ্রী নারায়ণ সরকার মহোদয়ের নাম আছে, নয়ন সরকার মহোদয়। তো প্রশ্ন 1, আগরতলা যোগেন্দ্রনগর রেল স্টেশন এলাকাতে এবং সিধাই থানার অন্তর্গত চেচুরিয়াতে পুলিশ আউটপোস্ট করার পরিকল্পনা দপ্তরে আছে। উত্তর হচ্ছে আগরতলা যোগেন্দ্রনগর রেল স্টেশন এলাকাতে এবং সিধাই থানার অন্তর্গত চেচুরিয়াতে পুলিশ আউটপোস্ট করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় স্পিকার মোদি স্যার, আমাদের যুবনগর রেল স্টেশন স্যার, আমরা জানি যে আমাদের ভাদারঘাট রেল স্টেশন আমাদের মানে রাজধানীর মধ্যে সবচেয়ে বড়, কিন্তু যুবনগর রেল স্টেশনে স্যার এখানে আমাদের উত্তর ত্রিপুরা থেকে যারা আসে ওই স্টেশনে যারা ব্যবসায়ীরা, শ্রমজীবীরা যারা প্রতিদিন দৈনন্দিন কাজে জড়িত, তারা ওই স্টেশনে ওঠানামা করে, কারণ শহরের মুখে হয় তারা স্যার। তো তারা ওইখান থেকে যুবনগর থেকে স্যার স্টেশন থেকে স্যার আগরতলা হয় স্যার, আসে স্যার। তো এই জায়গার মধ্যে স্যার আমরা দেখছি স্যার এখানে মানে প্রতিদিনই চুরি ছিনতাই এগুলো স্যার প্রতিনিয়ত ঘটছে স্যার এই স্টেশনের মধ্যে স্যার, এবং আনাগোনা প্রচুর অসামাজিক কাজকর্ম হয় স্যার। তো আমার মনে হয় স্যার এখানে একটা আউটপোস্ট করলে মানে ওই জায়গা থেকে মানুষ রক্ষা পাবে, এবং এর পার্শ্ববর্তী এলাকায় স্যার রেন্টার্স, আমাদের রেন্টার্স যেখানে আমাদের বিভিন্ন অফিসাররা এখানে বসবাস করে, তো ওইখানে সব থেকে লক্ষ্য রেখেছে পারিপার্শ্বিক সব থেকে চিন্তা করেছে আমাদের আউটপোস্টটা করা খুবই জরুরি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে বিগত 27/7/2008 ইংরেজি তারিখে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক যোগেন্দ্রনগর রেল স্টেশনে একটি জিআরওপি অর্থাৎ গভর্নমেন্ট রেলওয়ে আউটপোস্ট করার অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু কিছু প্রশাসনিক এবং অপারেশনাল সমস্যার কারণে তা চালু করা সম্ভব হয়। তাছাড়া আগরতলা যোগেন্দ্রনগর রেল স্টেশন এলাকার যে নিকটবর্তী থানা, সেটা হচ্ছে পূর্ব আগরতলা থানা, এবং চেচুরিয়া এলাকায় অবস্থিত সিধাই থানার যে বিগত 3 বছরে যেসব অপরাধ তালিকা আমার কাছে আছে, সেই অনুযায়ী আমাদের স্বরাষ্ট্র দপ্তর অনেকগুলো বিষয় দেখে তারপর চিন্তা করে যে ওখানে আউটপোস্টের প্রয়োজন আছে। তবু উনি যখন বলছেন মাননীয় বিধায়ক, আমি স্বরাষ্ট্র দপ্তরের সাথে আমি কথা বলবো। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, চেচুরিয়া যে জায়গাটা আমি প্রশ্নটা করেছিলাম তো আউটপোস্ট করার ব্যাপারে, কারণ চেচুরিয়াটা সিধাই থানার অন্তর্গত, চেচুরিয়া থেকে সিধাই থানার দূরত্ব প্রায় 15 কিলোমিটার প্রায়। তো 15 কিলোমিটার দূর থেকে কোনো পুলিশ প্রশাসনের যদি কোনো সাহায্য প্রয়োজন হয়,
পুলিশ আস্তে আস্তে অনেক সমস্যা তৈরি হয়ে যায়। কারণ আমরা বিগত দিন লক্ষ্য করেছি, হয়তোবা পুলিশ রেকর্ডে অনেক কিছু নাও থাকতে পারে, মানুষ কেস সব ব্যাপারে নাও করতে পারে, কিন্তু অসামাজিক কিছু কাজ হয় যেটা মানুষের ভয়ে মুখ খুলতে পারে না। বিশেষ করে নেশাকারীদের রমরমা বাণিজ্য এই চেচুরিয়া দিয়ে করিডোর হিসাবে ব্যবহার করছে। আমাদের যে চেচুরিয়াটা ওইখানে ফুলপুলিয়া, সাবডুবিয়া, বাজারঘাট, বামুকিয়া, ফটিকচড়া, ছানিপুর ওই সব জায়গার থেকে একদম সরাসরি যুক্ত জংশন বলা যায়, চেচুরিয়া বলা যায় ওই সব জায়গাতে। তো জংশন যে জায়গাতে সেটা অনেক ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, একটা সাপ্লিমেন্টারি এখানে দরকার আউটপোস্ট করা, কারণ মানুষ ফেস করতে পারছে না অনেক কিছু। পুলিশের যে প্রশাসনের যে সুবিধাটা পাওয়ার ক্ষেত্রে সেটা আমি আবেদন রাখবো তাদের এখানে একটা পোস্ট করা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মানে রিপোর্ট তো এখানে মাননীয় বিধায়ক বলছেন যে অনেক সময় ঠিকভাবে থানাতে অনেকে যায় না বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার কাছে যে রিপোর্ট আছে চেচুরিয়াতে আপনার এখন পর্যন্ত নথিপত্র অবরোধের সংখ্যা 2020-এ চেচুরিয়াতে মাত্র 2টো, আর 2021-এ 3টে, আর 2022-এ 0। যেটা মানে রিপোর্টিং আমার কাছে। বাকি উনি যেটা বলছেন এগুলো বিষয়ে কথা বলবো, আর প্রয়োজনে আমার সাথেও দেখা করতে পারেন, লিখিত আগ্রহ দিতে পারেন। পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় শিক্ষা মহোদয়। Start question. মাননীয় বিধায়ক শ্রী স্টার্ট কোশ্চেন এটি যে ঊনকোটি জেলার নটিং ছড়া চা বাগানটির জমি ন্যাশনাল হাইওয়ে নির্মাণের উত্তর হচ্ছে এটা সত্য যে ঊনকোটি জেলার নটিং ছড়া চা বাগানটির জমি ন্যাশনাল হাইওয়ে নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়েছে। প্রশ্ন 2 সত্য হলে জমি অতিক্রম করার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে? উত্তর, নটিংছড়া চা বাগানটির জমি অধিগ্রহণ করার জন্য মোট 1,19,31,520 টাকা বরাদ্দ হয়েছিল এবং এখন পর্যন্ত 58,28,476 টাকা ব্যয় হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় অধ্যক্ষ স্যার, জানতে চাই যে এই বাগানটি মালিকানা কে? যদিও আমি কোয়েশনের মধ্যে এটা দিয়েছিলাম, কিন্তু যে হারে কোয়েশন এসছে আমার কোয়েশনের মতো আসেনি। যাই হোক, এটার মালিক কে? এবং আমি তো জানি যে সানশাইন একটা টি প্রসেসিং, এই চিটফান্ড যখন ভারতবর্ষে চিঠি লিখেছে, এটা এবং উনি ছুটিতে এসেছিল, আবার কানেক্টেড লিখেছেন যে এই এবং 2 নম্বর
অধ্যায় कोई केस এখনো বেরোবে তার সাবজেক্ট পুলিশ হাসপাতাল এই ইনকোয়ারি ইস্যুটা তুলেছেন একজন তিনি চিঠি চাইব কিভাবে এই পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। Honorable Speaker, sir, my start question of 31. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব, যে স্টার্ট কোশ্চেন নাম্বার 31, এর মধ্যে যে প্রশ্ন 1 নম্বর হচ্ছে কমলপুর মহকুমার হারের খোলা থেকে ঝুলন্ত সেতু পর্যন্ত নদীর বাঁধটিকে ম্যাটেরিং ও কার্পেটিং করার কোনো পরিকল্পনা দখল রয়েছে। উত্তর হচ্ছে কমলপুরের হারের খোলা থেকে ঝুলন্ত সেতু পর্যন্ত নদীর বাঁধটিকে ম্যাটেরিং ও কার্পেটিং করার কোনো পরিকল্পনা বর্তমানে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের হাতে নেই। কিন্তু পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ 2022-23 অর্থবর্ষে উক্ত বাঁধের একটি অংশে অর্থাৎ ফুলছড়ি ফিশ মার্কেট থেকে নোয়াগাঁও যমুনের রাস্তার সংযোগস্থল পর্যন্ত সর্বমোট 1311 মিটার ম্যাটেরিং এবং কার্পেটিং করার পরিকল্পনা হাতে নিয়েছে। তার মধ্যে 1050 মিটার রাস্তার ম্যাটেরিং এবং কার্পেটিং সম্পূর্ণ হয়েছে এবং বাকি 261 মিটার রাস্তার ম্যাটেরিং সম্পূর্ণ হয়েছে, যার কার্পেটিং সেপ্টেম্বর 2023 নাগাদ সম্পূর্ণ হয়ে যাবে আশা করি। প্রশ্ন থাকলে কবে নাগাদ সেটা বাস্তবায়িত করা হবে বলে আশা করা যায়। উত্তর, আরও 2529 মিটার উক্ত বাঁধের উপর ম্যাটেরিং কার্পেটিং করার বাকি আছে, যা প্রকল্প অনুমোদিত হলে কাজ হাতে নেওয়া যাবে। হারের গলা অভিযোগ করছে বা ধরার অভিযোগ করে তারপর প্রশস্ত করা হয়েছে আমাদের সরকারের সাথে নতুন মাটি করা হয়েছে এবং রুট প্রশস্ত হয়েছে, বাঁধ প্রশস্ত হয়েছে। তারপরে নতুন মাটিতে রাস্তায় এই বর্ষাকালে ঝাড় অবস্থা
মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই অবস্থায় দাঁড়িয়ে ওয়াটার রিসোর্স দপ্তর প্রায় 1.5 কিলোমিটার রাস্তা 2022 সালে মেটেলিং এবং কার্বনিং করেছে। তো বাকি যে 2.5 কিলোমিটার রাস্তা রয়েছে সেটা যদি অতি সত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্তর যদি সেটা করা হয় তাহলে উপকৃত হবে এবং এলাকায় অসংখ্য বাড়িঘর রয়েছে তারা উপকৃত হবে। তো রাস্তাটা বার্তা যাতে অবিলম্বে মেটেলিং এবং কার্বনিং করা হয় সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ক যে বিষয়টা বলছেন নিশ্চয়ই আমি এটা দেখবো, তবুও আমার কাছে যে রিপোর্ট আছে সেটা কোমলপুর মহকুমা হারের খোলা থেকে যে ঝুলন্ত সেতু পর্যন্ত নদীর বাঁধটি দীর্ঘদিন ধরে জনসাধারণ এর মধ্যে চলাচল করছেন, ছোট যানবাহনও সেখানে এবং যার দৈর্ঘ্য প্রায় 3.82 কিলোমিটার। তো উক্ত বাঁধের উপর মেটেলিং কার্পেটিং ইত্যাদির জন্য জনসাধারণের যাতায়াতের ব্যবস্থা সহজ করার জন্য অনেকদিন ধরে এলাকাবাসীর একটা দাবি ছিল। তো প্রয়োজনে আর্থিক সংস্থান হলে নিশ্চয়ই সেটা আমরা পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয় যে স্টার্ট কোশ্চেন 59-এ প্রশ্ন করেছেন 1 নম্বর, সুনামুরা বিলুনিয়া রাস্তা থেকে মোহনভোগ ভায়া বেজিমারা গরুর বান কলমক্ষেত তেল ফাসলা চন্দ্র রাস্তাটি সংস্কার করার কোন পরিকল্পনা সরকারের আছে? উত্তর হচ্ছে সুনামুরা বিলুনিয়া রাস্তা থেকে মোহনভোগ ভায়া বেজিমারা গরুর বান কলমক্ষেত তেল ফাসলা চন্দ্র রাস্তাটি সংস্কার করার জন্য পরিকল্পনা আছে। প্রশ্ন যদি থাকে তাহলে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? ইতিমধ্যেই রাস্তাটির কাজ শুরু হয়ে গেছে। আর 3 নম্বর প্রশ্ন বলেছেন না থাকলে তার কারণ, যেহেতু উপরোক্ত প্রশ্নের আমি দিয়ে দিয়েছি হিসাবে কি প্রশ্ন আছে? স্যার, এই যে রাস্তাটি এটার মধ্যে 5টা পঞ্চায়েত 3টা ভিলেজ করেছে এবং এখানে 32,000 মানুষের প্রায় বসবাস। এই রাস্তাটি উত্তর পাশে হলো নদী, তার মধ্যে 3টা পেছনে মোহনপুর নারায়ণ। তাহলে এই অঞ্চলের মানুষ এই রাস্তাটা দিয়ে মোহনপুর ব্লকে যায়, বেশিরভাগ রাস্তাটা মোহনপুর ব্লকে, আর একটা পঞ্চায়েত কাঠালিয়া ব্লকে। এটা বেশিরভাগ মানুষ এই রাস্তাটা দিয়ে ব্লকে যায়, কলেজে যায়, সুনামরা আছে, এইটাই হলো অনেকটা তাদের লাইফ লাইনের মতো। কিন্তু রাস্তাটা যেটা মাননীয় মন্ত্রী বলেছেন যে শুরু হয়েছে, এটা জাস্ট যেখানে সুনামরা বিলুনিয়া রাস্তা এখান থেকে বেজিমারা পঞ্চায়েতের এদিক পর্যন্ত এই জায়গাটাতেই কাজ হয়েছে, আর বাকিটাতে কোনো কাজ সেখানে শুরু হয়নি। কাজে আমি ঠিক আছে, এটা একটু বড় করে মেনটেন্যান্সের দরকার, 30,000 মানুষ চলাচল করে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলব এই কাজটা সবটা যাবে। আমি একসাথে বলে দিই, যেহেতু আপনি বলেছেন, আর একটু দেরি হলে পরে আমার একটা প্রস্তাব আছে, সেটা হলো যে বেজিমারা পঞ্চায়েত থেকে বেজিমারা হাই স্কুল, গরুরবান্ধ হাই স্কুল থেকে কলমক্ষেত হাই স্কুল, আর তেলকাজলা এবং বানিয়াছড়ার মধ্যবর্তী জায়গা, এই 3টা জায়গা সবচেয়ে খারাপ। আপাতত যাতে এই 3টা জায়গার কাজ করে দেয় মানুষের সঙ্গে, এইটা যদি মাননীয় অধ্যক্ষ মহোদয়,
খাল, গুরুবান, এগুলো তো কাজ, ওই রাস্তার কাজ শুরু হয়েছে। বাকি যে কথাটা বললেন আপনি ফ্রম কালামখেত টু মোহনবু ভাইয়া তেল খাজলা, তো এটা এই অংশে মেরামতির কাজের জন্য দরপত্র গৃহীত হয়েছে। দরপত্রের মূল্যায়ন সহ দরপত্রের প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে কাজটি শুরু করা যাবে বলে আশা করছি। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী শামসুল মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়, আমার কোশ্চেন নাম্বার 63। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 63, মাননীয় বিধায়ক শ্রী শামসুল হকে। প্রশ্ন হচ্ছে 1 নম্বর, ভূবতী নদীর উপর দুর্গাপুর ডোগারা হইতে শ্রীমন্তপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত একটি ঝুলন্ত ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা দপ্তরে আছে কি? উত্তর, ভূবতী নদীর উপর দুর্গাপুর ডোগারা হইতে শ্রীমন্তপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত ঝুলন্ত ব্রিজ নির্মাণ করার কোনো পরিকল্পনা আপাতত উচ্চ দপ্তরের নেই। প্রশ্ন থাকলে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উপরোক্ত প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন আসে। মাননীয় স্পিকার মহোদয়, সাপ্লিমেন্টারি, আমাদের যে প্রস্তাবটা যে ব্রিজটা পাশে ভূবতীর উত্তর পাড় এবং দক্ষিণ পাড়ে বিএসএফ কোম্পানি হেডকোয়ার্টার, এখানে 3 মিনিটেই নদীর উত্তর পাড়ে আসতে পারে তাদের বর্ডার ডিউটি থেকে আরম্ভ করে লোহার কাটার বিষয় নিয়ে। কিন্তু এখানে যদি ব্রিজটা না থাকার পর গাড়ি দিয়ে আধা ঘন্টা লাগে ওই জায়গায়। তাছাড়া এর পাশেই সেখানে আন্তর্জাতিক অর্থাৎ বর্ডার হাট সেখানে হচ্ছে। এই এলাকার মানুষের যোগাযোগের সেখানে আধা ঘন্টার উপরে গাড়ি দিয়ে যেতে হবে, অথচ এখানে আমরা 1.5 কিলোমিটারের মধ্যেই আমরা ওই জায়গায় সেখানে আমরা বুঝতে পারি। এটা যেমন তার পাশাপাশি নদীর 2 পাড়ে সেখানে কৃষকরা আছে, তাদের ফসল ওইদিকে কৃষকরা এই পাড়ে অর্থাৎ উত্তর পাড়ে সেখানে জমিন আছে, আবার উত্তর পাড়ে যারা আছে তাদের জমিন আবার দক্ষিণ পাড়ে আছে। এতে গিয়ে ফসল সেখানে তারপরে তুলতে গিয়ে প্রায় 8-10 কিলোমিটার সেখানে করতে হয়। এই জিনিসটা অত্যন্ত জরুরি। আমি আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব প্রয়োজনে ভিজিট করে এই ব্রিজটার অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্ষেত্রে এবং আমাদের রাজ্যের কৃষকদের স্বার্থে, রাজ্যের জনগণের স্বার্থে এই ব্রিজটি অত্যন্ত জরুরি। কাজে বিষয়টা যাতে যাতে বিবেচনা করেন। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে কিন্তু অলরেডি 2টো যোগাযোগের ব্যবস্থা আছে। একটা হচ্ছে দুর্গাপুর থেকে ভূবতী নদীর উপর পূর্ত দপ্তর সড়ক ও সেতু কর্তৃক নির্মিত সোনামুড়া সংহতি ব্রিজ হয়ে শ্রীমন্তপুর ভায়া রবীন্দ্রনগর রাস্তা, যার দৈর্ঘ্য 6 কিলোমিটার একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে দুর্গাপুর থেকে ভূবতী নদীর উপর রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দ্বারা নির্মিত স্টিল ফুটব্রিজ হয়ে শ্রীমন্তপুর পর্যন্ত রাস্তা, যার দৈর্ঘ্য 4.50 কিলোমিটার। এই স্টিল ফুটব্রিজটিতে পায়ে হেঁটে খোলা দ্বিচক্র যান দিয়ে চলাচল করা যায়। স্টিল ফুটব্রিজটির দৈর্ঘ্য 126 মিটার এবং প্রশস্ততা 1.9 মিটার। মাননীয় সদস্য, পরবর্তী প্রশ্নকর্তা শ্রী সুদীপ সরকার মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার স্টার্ট কোশ্চেন 82। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ সরকার মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 82। প্রশ্ন 1, বড়জলা বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত কৃষি জমিগুলিতে জলসেচের জন্য মিনি ডিপ টিউবওয়েল বসানোর কোনো পরিকল্পনা সরকারের আছে? উত্তর হচ্ছে, বড়জলা বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত এলাকায় তথা এএমসি ওয়ার্ড এলাকায় কৃষি জমিগুলিতে জলসেচের জন্য 32টি মিনি ডিপ টিউবওয়েল
অর্থাৎ স্মল বোর টিউবওয়েল বসানোর পরিকল্পনা পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ থেকে 2021-22 অর্থ বছরে নেওয়া হয়েছে। উক্ত কাজগুলোর ডিপিআর তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্থাৎ রিজিওনাল ডাইরেক্টর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের নিকট পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা হর ক্ষেত কো পানি গ্রাউন্ড ওয়াটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রকল্পের অধীনে অনুমোদনের জন্য 21-22 অর্থ বছরে, যা অনুমোদন সাপেক্ষ। প্রশ্ন 2, যদি থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা যাবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে অনুমোদন পেলে এবং প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলে কাজ হাতে নেবে। সাপ্লিমেন্টারি মাননীয় স্পিকার স্যার, আমার বিধানসভা এলাকা লঙ্কামুড়া, নারায়ণপুর, শানমুড়া কৃষি প্রধান এলাকা। আমাদের আগরতলা শহরে যে মূলত যে বাজার, গুলবাজার এবং বটতলা বাজার, ওই সব বাজারে প্রতিদিন প্রচুর পরিমাণ সবজি আসে। আমরা লক্ষ্য করেছি সেচের অভাবে কৃষি জমি সঠিকভাবে তারা করতে পারছে না, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব আরো বেশি পরিমাণে যাতে কৃষকদের স্বার্থে অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয় এবং যে জায়গার মধ্যে কৃষকরা উপকৃত হবে তার দ্বারা আমরা যারা আছি আমরাও সেক্ষেত্রে উপকৃত হব বাজারের মাধ্যমে। ধন্যবাদ স্পিকার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরাও এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে এটা দেখি। আমরা তো তার বিষয়ে আমি বলতে চাই, বর্তমানে বরজলা বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত কৃষি জমিগুলোতে জলসেচের জন্য 9টি ডিপ টিউবওয়েল TTW এবং একটি লিফট ইরিগেশন স্কিম আছে, যা দিয়ে বর্তমানে 213 হেক্টর জমিতে জলসেচের ব্যবস্থা আছে এবং নতুন প্রকল্পে আরও 32টি মিনি ডিপ টিউবওয়েল অর্থাৎ স্মল বোর টিউবওয়েল দিয়ে আরও অতিরিক্ত জমিতে জলসেচের ব্যবস্থা পরিকল্পনা আমাদের কাছে আছে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রী অনিমেন্দ্র বর্মা মহোদয়। Honorable Speaker, sir, admitted start question 91. মাননীয় অধ্যক্ষ মহোদয়, question number 91। প্রশ্ন 1, রাজ্যের কৃষিযোগ্য জমিতে আরো বেশি পরিমাণ সেচের আওতায় আনার জন্য গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভর না করে বৃষ্টির জল ধরে রাখার রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কোনো কর্মসূচি গ্রহণ করা হয়েছে? উত্তর হচ্ছে, রাজ্যের কৃষিযোগ্য জমিকে আরো বেশি পরিমাণ সেচের আওতায় আনার জন্য গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভর না করে বৃষ্টির জল যাতে ধরে রাখা যায় তার জন্য পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগে মোট 14টি মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের কাজ চলছে। এছাড়াও বৃষ্টির জল ধরে রাখার জন্য 18টি মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার এবং তার ডিপিআর তৈরির কাজ চলছে। Supplementary, sir. Why I brought this question is, কিছু কিছু জিনিস আছে যেগুলো মন দিয়ে যদি আমরা কাজ করি, we can finish in one go or in one planning. যেমন আমাদের যে কৃষিযোগ্য জমি ত্রিপুরায়, এটা বৃদ্ধি হওয়ার কোনো ব্যবস্থা নেই। পৃথিবীর যে আকার, এটা তো থাকবে। জমি চাষযোগ্য জমির পরিমাণ কমানোর সুযোগ আছে বাড়িঘর নির্মাণ করে। আমি 20 বছর আগে যখন MLA ছিলাম, তখনও কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা জিজ্ঞেস করতাম যে আরো কত বেশি জমি সেচের আওতায় আনানো যায়। আমি মাননীয় সরকারের কাছে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাই যে সারা ত্রিপুরা রাজ্যে কত আর জমি জলসেচের আওতাধীন আনা যাবে, এটা বৃহৎ সার্ভে করা হবে কিনা। কারণ
আত্মনির্ভর ত্রিপুরা যদি আমরা করতে চাই, আত্মনির্ভর ত্রিপুরা যদি আমরা করতে চাই, এই সার্ভেটা করে সমস্ত ত্রিপুরায় চাষযোগ্য জমিকে জলসেচের আওতায় আনা হবে কিনা এটা আমি জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিরোধী দল নেতা মনিমেশ বাবু যে সাজেশনটা রেখেছেন, আমরাও চাই যে সমস্ত যেসব জায়গাগুলো আমাদের এই জল সেচের আওতায় এবং কৃষিযোগ্য করে তোলা, সেই ব্যবস্থা আমরা করছি, টাইম টু টাইম আমরা এটা করছি। তাছাড়া ওনার যে প্রশ্নটা করছে রিলেটেড আমি কিছু বলছি, যে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ থেকে সেচের জন্য মুখ্যত বৃষ্টি থেকে যে প্রাপ্ত নদীর জল, এটা লিফট ইরিগেশন স্কিম, ডাইভার্সন স্কিম, মিডিয়াম ইরিগেশন স্কিম এবং লো হাইট পিকআপ ওয়ের ইত্যাদির মাধ্যমে করা হয়ে থাকে এবং ভূগর্ভস্থ জলস্তর থেকে ডিপ টিউবওয়েল, স্মল বোর টিউবওয়েল জল দিয়ে জলসেচের প্রথাগত ব্যবস্থা আছে। বর্তমানে ভূগর্ভস্থ জলস্তরকে আরও পর্যাপ্ত করার জন্য অতিরিক্ত উৎস হিসাবে বৃষ্টির জলকে ব্যবহার করে মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার রাজ্যে বর্তমানে বিভিন্ন জায়গাতে করা হচ্ছে। এখানে কোন কোন জায়গায় হচ্ছে, কি অবস্থায় আছে, সব পুরো আমার কাছে আছে। তো আপনি যদি চান আমি এগুলো আপনাকে দিয়ে দিতে পারি। পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়। Honorable Speaker, sir, my admitted start question 1.4. না, কত বললেন আপনি? 114. মানে এখানে আছে 100। আমার তিনটা প্রশ্ন এসছে, এর মধ্যে আমি একটা সিলেক্ট করছি। না না না, তিনটা প্রশ্নের মধ্যে আসছে এরপর আসছে 12 নম্বর যুব হবে আপনি এবং শ্রীমতী দেববর্মা মহোদয়। মাননীয় অধ্যক্ষ, মাননীয় কল্যাণী রায় মহোদয়া যেটা প্রশ্ন রেখেছেন তেলিয়ামুড়াতে ইনডোর কোনো স্টেডিয়াম হবে কিনা। বর্তমানে আমাদের ত্রিপুরাতে 6টা স্থানে ইনডোর স্টেডিয়াম রয়েছে। আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 23-24-এ আরও 8টা আমরা রেখেছি, কিন্তু তেলিয়ামুড়া সেখানে নেই, কিন্তু আমরা কোয়াইতে একটা বড় ইনডোর হল করার প্রস্তাব রয়েছে। বাকি যেখানে সোনামুড়া, কৃষ্ণতলী, গোমতী, শান্তিরবাজার, অফিসটিলা হাই স্কুল কমপ্লেক্স ওয়াই, ওল্ড ফায়ার ব্রিগেড কমপ্লেক্স, অমরপুর, ফটিকরায়, উত্তর ত্রিপুরা জেলা এগুলো রয়েছে, কিন্তু আপাতত কোয়াইতে আমরা ইনডোর হল রাখিনি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন হলো যে খোয়াই একটা বিস্তীর্ণ এলাকা, খোয়াই জেলা এবং তেলিয়ামুড়া সহ খোয়াই, আসারামবাড়ি, রামচন্দ্রঘাট, কল্যাণপুর এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র, এখানকার ছেলে মেয়েরা, বিশেষ করে জনজাতি অংশের ছেলে মেয়েরা, আজকে ত্রিপুরা রাজ্যে যত ফুটবল খেলোয়াড় আছে বেশিরভাগ খোয়াই জেলা থেকে আছে। বিভিন্ন খেলাধুলায় খোয়াই জেলার মান অত্যন্ত উন্নত, কিন্তু এবং ইনডোর যে খেলাগুলি রয়েছে সেখানেও আমরা দেখছি যে খোয়াই জেলা থেকে রিপ্রেজেন্টেটিভ অনেক বেশি, কিন্তু এখানে আধুনিক ইনডোর স্টেডিয়াম অত্যন্ত প্রয়োজন, চাহিদা রয়েছে, কিন্তু আমরা সেই পরিকাঠামো নেই বলে আমাদের রাজ্যের বিশেষ করে খোয়াই জেলার যে ছেলে মেয়েরা, এটাই সেজন্য আমি বলছি যে আমার তেলিয়ামুড়া যেহেতু এই 6টি বিধানসভা কেন্দ্রের মূল তেলিয়ামুড়ার এই ইনডোর স্টেডিয়ামের গুরুত্ব অনুধাবন করে মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে যথাসম্ভব যত শীঘ্রই তেলিয়ামুড়াতে একটি ইনডোর স্টেডিয়াম। আমরা দেখবো আমাদের দপ্তর থেকে স্যাম্পল যদি ল্যান্ড পাওয়া যায় আর প্রপার আমাদের ফাইন্যান্সিয়াল ব্যবস্থা যদি থাকে তাহলে আমরা এটাকে নিয়ে করার চেষ্টা করছি। মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার অ্যাডমিটেড কোশ্চেন নাম্বার 108
প্রশ্ন 1, এটা কি সত্য যে নলছড় বিধানসভা নির্বাচনী কেন্দ্র এলাকায় ফায়ার স্টেশন নেই? উত্তর, হ্যাঁ, নলছড় বিধানসভা নির্বাচনী কেন্দ্র এলাকায় ফায়ার স্টেশন নেই। প্রশ্ন 2, সত্য হলে উক্ত এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে? উত্তর, উক্ত এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। প্রশ্ন 3, থাকলে কবে নাগাদ স্থাপন করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে 2 নম্বর, প্রশ্নোত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে না হলে তার কারণ। উত্তর, গ্রামীণ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার বিষয়ে স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিলের যে নির্দেশিকা আছে সেই অনুযায়ী নলছড় বিধানসভা নির্বাচনী এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার বিষয়টি পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় অর্থ এবং লোকবলের সংস্থান হলে বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে দপ্তর নলছড় বিধানসভা এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের বিষয়টি বিবেচনা করে। সাপ্লিমেন্টারি স্যার, আমার নলছড় বিধানসভা এলাকায় ফায়ার স্টেশন দুটো দিক থেকে আসে। একদিকে মেলাঘর ফায়ার স্টেশন, অন্যদিকে সোনামুড়া ফায়ার স্টেশন থেকে। আর এই দুটোই আমার বিধানসভার বাইরে। তো ওই দু স্থান থেকে নলছড় বিধানসভায় যখন কোনো দুর্ঘটনা ঘটে, ফায়ার ব্রিগেড আস্তে আস্তে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় না। তো সেই কারণে নলছড় এলাকাতে একটা বিশেষ দৃষ্টি দিয়ে একটা ফায়ার স্টেশন স্থাপন অত্যন্ত জরুরি। এ বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে কোনো ফায়ার সার্ভিস স্টেশন করতে গেলে যে স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিলের যে নির্দেশে 50 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে একটা ফায়ার স্টেশন করা যায়। তো নলছড় বিধানসভা নির্বাচনী কেন্দ্র এলাকা যে ফায়ার সার্ভিস স্টেশন, যেটা মেলাগড়ের কথা উনি বলেছেন, মেলাগড় ফায়ার স্টেশন, তার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তো সেই দিকে বিবেচনা করে স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিল বলছে এখানে এখন বর্তমানে এখন প্রয়োজন। মাননীয় পরবর্তী প্রশ্ন যুব রেখেছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারা মহোদয়া ও শ্রী রঞ্জিত দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার প্রশ্ন বড়মুড়া তথা অধুনা হাতাইকত কোয়েশ্চেন নাম্বার 113। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন হচ্ছে বড়মুড়া তথা অধুনা হাতাইকত ইকো পার্কে এবং ছবিমুড়া পর্যটকের নিরাপত্তার লক্ষ্যে একটি করে পুলিশ ফাঁড়ি বসানো হবে। উত্তর হচ্ছে বড়মুড়া তথা অধুনা হাতাইকত ইকো পার্কে এবং ছবিমুড়ায় পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে একটি করে পুলিশ ফাঁড়ি বসানোর কোনো প্রশ্ন হলে কবে নাগাদ বসানো হবে বলে প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নে প্রযোজ্য। কোনো এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করার ক্ষেত্রে ওই এলাকার অপরাধের পরিসংখ্যান, পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা বাহিনীর ধ্যান থেকে দূরত্ব ইত্যাদি পর্যালোচনা করা হয়ে যায়। বিগত 2 বছরে বড়মুড়া তথা অধুনা হাতাইকত ইকো পার্কে এবং ছবিমুড়া পর্যটন কেন্দ্র এলাকায় মাত্র একটি অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। তাছাড়া অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে বর্তমানে ওইসব স্থানে পুলিশ ফাঁড়ি নির্মাণে পরিকল্পনা হবে কি হবে না সেইভাবে সাপ্লিমেন্টারি স্যার, বিশেষ করে ছবিমুড়া মানে টুরিজম স্থানগুলি, ওই স্থানগুলিতে যে পরিমাণ পর্যটকরা সেখানে আসা যাওয়া করে, বিশেষ করে আমাদের এই সরকার আসার পরে টুরিজম সেক্টরগুলোকে রাত্র যাপন করার জন্য লক হাট ব্যবস্থাপনা করা হচ্ছে। সুতরাং যারা পর্যটক সেখানে যায় তারা নিরাপত্তার অভাব বোধ করে, কারণ ওইখানে নিরাপত্তা দেওয়া ফলে পরে পর্যটকদের আরও বেশি পরিমাণে সেখানে তারা রাত্র যাপন করবে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তারা ভোগ করবে। সেই কারণে এই বিষয়টাকে বিশেষভাবে পর্যটকদের নিরাপত্তা দিক দেখে এবং তাদের
সেখানে পর্যটন ব্যবস্থা করাটা ট্যুরিজম দপ্তরের জন্য সেটা সহায়ক হবে বলে আমি মনে করি। তাই আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব এই পর্যটন কেন্দ্রগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণে সেখানে রাত্র সেখানে সিকিউরিটি ব্যবস্থা করা থাকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, একসাথে একই সিমিলারিটি আছে আর কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের বড়মুড়া হাতাই কোথাও ইকো পার্কে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে প্রচুর লগহাট করা হয়েছে। এখানে সানরাইজ পয়েন্ট রয়েছে, সেখানে ওয়াটার ফলসের দুটি জায়গা ইতিমধ্যে একটা আগেই আবিষ্কৃত হয়েছিল, আর একটি নতুন করে সেখানে আমরা ওয়াটার ফলস ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় সেটাকেও আমরা পাদপ্রদীপে আনতে পেরেছি। 2018 সালে সরকার পরিবর্তনের পর থেকে আমরা দেখেছি এই রাজ্যে, যে রাজ্যকে মানুষ চিনতই না, ভারতবর্ষের মানুষ চিনত না, বাইরের দেশের মানুষ চিনবে তো দূরের কথা ছিল। তো সেই জায়গায় টুরিস্টরা আজকে ত্রিপুরাতে আসতে চাইছে, কিন্তু তাদের কনফিডেন্স, এই যে বড়মুড়া একটা পাহাড়, সেই পাহাড়ে গিয়ে সেখানকার লগহাটে থাকবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে, ট্রেডিশনাল ফুড নেবে, তো সেগুলির মানুষের সেই কনফিডেন্সটা পাহাড়ের থেকে সেগুলি উপলব্ধি করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ওই জায়গায় একটা আউটপোস্ট অনেকটা দূরে রয়েছে, অন্তত সেখানে যদি বড়মুড়া পাহাড়ে এনে করা যায়, যারা টুরিস্ট তাদের কনফিডেন্স বাড়বে এবং মানুষ রাত্রি যাপন করবে, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবে। এই জন্য মাননীয় মন্ত্রীর কাছে, দপ্তরের মন্ত্রী যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে আবেদন যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটি পুলিশ ফাঁড়ি বসানো, স্থায়ীভাবে বসানো হচ্ছে। এই বিষয়টা একটু আমরাও বিবেচনা করছি যে টুরিস্টরা যাতে সেফলি এখানে থাকে, এবং এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। তো এটা আমাদের দপ্তরের তরফ থেকে এবং ট্যুরিজমের সাথে যোগাযোগ করে আমরা একটা টুরিস্ট পুলিশ এই ধরনের একটা ব্যবস্থাপনা হয়তো আগামী দিন আমরা করার একটা পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন এনেছেন যুগ্মভাবে শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া ও শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। My admit is start question number 114. Start question 114. Srimati Kolani Rai, Honorable MLA, Sri Ranjit Deborah Honorable MLA. প্রশ্নে বর্তমান অর্থ বছরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত কয়েক নদীর পার ভাঙন রোধে জল সম্পদ দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বর্তমানে অর্থ বছরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত কয়েক নদীর পার ভাঙন রোধে পূর্ত দপ্তরের জল সম্পদ দপ্তর থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন 2, নেওয়া হলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগ থেকে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত নদীর কয়েক নদীর পার ভাঙন রোধের 2টি স্থান মোট দৈর্ঘ্য 200 মিটার চিহ্নিত করে এস্টিমেট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্থাৎ অর্থ দপ্তরের কাছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 2023-24 থেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এবং প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলে কাজ হাতে নেওয়া। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 24 রামচন্দ্রঘাট বিধানসভা অন্তর্গত দারিকাপুর সরকারপাড়া গোরাঙ্গ জেলার দক্ষিণ আলেপসা গ্রাম এবং কালীবাড়ি এলাকার কয়েক নদীর পার ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে না? 24 রামচন্দ্রঘাট বিধানসভা অন্তর্গত দারিকাপুর সরকারপাড়া গোরাঙ্গ জেলার দক্ষিণ আলেপসা গ্রাম এবং কালীবাড়ি এলাকায় কয়েক নদীর পার ভাঙন প্রতিরোধ করার কাজ দপ্তরের বিবেচনা। সাপ্লিমেন্টারি স্যার, যে রামচন্দ্রঘাট বিধানসভা দারিকাপুর এবং গোরাঙ্গ টিলা এবং আলেপসা গ্রাম এবং কালীবাড়ি, ওইটা খুবই মানে বাঙালি অধ্যুষিত এবং গরিব এলাকা গ্রাম। আমি নিজে গিয়ে দেখেছি সেখানে অনেক গ্রাম, অনেক বাড়িঘর নদীতে ভেঙে তা বিলীন হয়ে গেছে।
তার জন্য যদি দ্রুত সেখানে এই অর্থ বছরে সেখানে যদি নদী ভাঙনটা প্রতিরোধ করার জন্য যদি জরুরি ভিত্তিতে সেখানকার ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ওই পরিবারগুলি তাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাওয়ার পর থেকে তারা বেঁচে যাবে এবং তাদের আর্থিক দিক থেকে খুবই খুবই দুর্বল। তারা তাদের কিছু করার কিছু নেই। আমি অনেক গিয়ে দেখেছি এখনও তারা নদীর কিনারে দাঁড়িয়ে আছে তাদের বাড়িঘর, সেটাকে রক্ষা করার জন্য আমি বিনয়ের সঙ্গে আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট অনুরোধ জানাচ্ছি। বলুন মাননীয় বিধায়ক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিগত 5 বছর যাবত এই নদী ভাঙন রোধের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেকবার তেলিয়ামুড়া বাজার এবং নেতাজি নগর এই দুটো জায়গাকে আমরা রক্ষা করতে পেরেছি আমাদের সরকারের সময়। কিন্তু দশমী ঘাট এলাকা, তেলিয়ামুড়া কৃষাবাড়ি এবং মোহরছড়া এলাকা এবং কৃষাবাড়ি এলাকা কৃষি প্রধান অঞ্চল। কৃষকদের জমি প্রায় অর্ধেকের বেশি নদী গর্ভে চলে গেছে, বর্তমানে বাড়িঘরও যাওয়ার পথে। কয়েকবার মোহরছড়া 4 নম্বর ওয়ার্ড পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড কয়েকবার রাস্তা ব্লক করেছে, সেখানে গিয়ে বারবার তাদেরকে আমরা আশ্বস্ত করেছি, কিন্তু যথাসময়ে বা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ দপ্তরের মধ্য থেকে নেওয়া হয়নি। এবং তেলিয়ামুড়ার দশমী ঘাট এলাকায় খুব অত্যন্ত বাজে অবস্থা। প্রধানমন্ত্রী আবাস যোজনা তাদেরকে ঘর দেওয়া হয়েছে। আমি একটু মাননীয় অধ্যক্ষ মহোদয় একটু সময় দেবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সেটাই বলছি যে বারবার এস্টিমেট করা হয়, এস্টিমেট পাঠানো হয়, কিন্তু দপ্তর থেকে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখি না। আমরা ওয়াটার রিসোর্সের মাননীয় সেক্রেটারি দিগেন যে সেক্রেটারি ছিল ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন এসডিআর থেকে ফান্ড এসছে, ফান্ড চলেও গেছে, কিন্তু অথচ এই কাজগুলি হয়নি। কার নেগলিজেন্সের কারণে, এটাই কার নেগলিজেন্সের কারণে বারবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আসা সত্ত্বেও এই কাজগুলি হচ্ছে না। এবং কেন হচ্ছে না, এটাই ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার এই বিষয়ে সাপ্লিমেন্টারি মাননীয় অধ্যক্ষ মহোদয়, কুমারঘাট শহরে দেওয়ানগরের উপরে ব্রিজ গত 2018 সালে যে ভয়ানক ফ্লাড হয়েছিল, সেই ফ্লাডের সময় কয়েকটা বড় ভাঙন দেখা দিয়েছে। যথারীতি বছর 3 আগে একটা টেন্ডার হয়েছিল তার ভাঙনটা প্রয়োগের জন্য, অজ্ঞাত কারণে সেই টেন্ডারটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু বর্তমানে তার যেটা পরিস্থিতি, মানে যে কোনো সময় ব্রিজটি মানে ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে যেতে পারে, যদি খুব ইমিডিয়েটলি যদি সেটাকে কোনো ব্যবস্থা না নেওয়া যায়। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে যদি অতি সত্তর একটা নিজের ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো বা কুমারঘাট শহরটা বেঁচে যাবে, ব্রিজটা বেঁচে যাবে, অথবা যে কোনো সময় দুর্ঘটনা ঘটার একটা প্রবল সম্ভাবনা সেখানে প্রয়োগ হতে। তাই মাননীয় আমার সেই আবেদন করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে 24 রামচন্দ্র ঘাট বিধানসভার অন্তর্গত আমাদের মাননীয় বিধায়ক যেটা বললেন, আমি নিশ্চয়ই এটা ত্বরান্বিত করার জন্য আমি দপ্তরকে বলব। আর মাননীয় বিধায়িকা আমাদের কল্যাণী সাহারে মহোদয় যেটা বললেন, সেটাও আমি দেখবো এখানে কেন বারবার স্যাংশন হওয়ার পরে সেটা কেন কাজ হচ্ছে না। কিন্তু আমার কাছে যা খবর আছে, পাঠানো হয়েছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে নিশ্চয়ই এটা করবো। আর ভগবান তো যেটা প্রশ্ন করেছিলেন আমি খবর নিয়ে আমি জানি। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী রঞ্জিত দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার ডেপুটি স্টাফ কোশ্চেন 130। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 130।
প্রশ্ন অমরপুর উদয়পুর সড়কটি 4 লেন করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর হচ্ছে অমরপুর উদয়পুর সড়কটি 4 লেন করার কোনো পরিকল্পনা আপাতত নেই। ইহা উল্লেখ্য যে উক্ত সড়কটিকে জাতীয় সড়ক হিসাবে উন্নতিকরণের জন্য বিগত মার্চ 2017 ইংরেজি সনে ভারত সরকারের সড়ক পরিবহন ও রাজমার্গ মন্ত্রণালয় কর্তৃক নীতিগতভাবে অনুমোদন প্রদান করা হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে যানবাহন চলাচলের ঘনত্বের উপর ভিত্তি করে সড়কটিকে প্রশস্তীকরণ সহ উন্নতিকরণের কাজ হাতে নেওয়া যাবে বলে আশা করা হয়। প্রস্তুতি থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা হয়। যেহেতু উপরোক্ত প্রশ্নের যে উত্তর আমার দেওয়ার সাপেক্ষে প্রশ্ন আসে। সাপ্লিমেন্টারি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহাশয়কে এবং বিশেষভাবে এই প্রশ্নটা আমি 2021-এ 22 দিনে বিধানসভায় উত্থাপন করেছিলাম। ওই সময় দপ্তরের মাননীয় মন্ত্রী তার উত্তরে ঠিক এই কথাই বলেছিলেন যে 2017 সালে ইনসেন্সিবল ডেভেলপ জাতীয় সড়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরে বলা হয়েছিল যে এর শেয়ার মূল্য 30 নভেম্বর 2020 অনুরোধ করা হয়েছে উপরোক্ত সড়কটি ইন প্রিন্সিপাল ডাইরেক্ট জাতীয় সড়কের মধ্যে একটি, অর্থাৎ অমরপুর উদয়পুর সড়ক। কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয় এই সড়কটি জাতীয় সড়ক হিসাবে চিহ্নিত করার পর উন্নতিকরণ ও প্রশস্তীকরণের কাজ শুরু হবে। 2021-এর উত্তর 2020-তে পাঠানো হয়েছে। আমি আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রীকে, দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা এই বিধানসভাতে যখন আলোচনা করায় এটাকে যতটা গুরুত্ব দেওয়া হয় না, একটু মন্ত্রীদের গোচরে নেওয়া হয় না। আমি বিশেষভাবে অমরপুর উদয়পুর রোডটি সম্পর্কে এই সভাতে বারবার উত্থাপন করছি, এই কারণে এটার গুরুত্ব কতটা আপনারা এখানে যারা এই সভাতে রয়েছেন তার সবাই অনুভব করবেন। এই সড়কটি দিয়ে তেলিয়ামুড়া আমাদের বিধানসভা, পঙ্ক্তি, অর্ব, গন্ডাছড়া, মাতার বাড়ি এবং বিশেষ বাড়ি এখানে পর্যটন কেন্দ্র ছবিমুড়া এবং ডোমপুরে প্রচুর পরিমাণে লোক এই উদয়পুর অমরপুর মাত্র 27 কিলোমিটার রোড, এটা জিগজাগ রোড, এটাকে যদি 4 লেন করা হয় বা একটু প্রশস্তি করা হয় তাহলে পরে মাত্র 20 থেকে 15 মিনিট সময় লাগবে। সুতরাং আমি বিশেষভাবে অনুরোধ করব এটাকে যাতে গুরুত্ব দিয়ে এটাকে যাতে করা হয়, তাহলে পরে এই পত্র এলাকা বিশেষভাবে পর্যটন থেকে শুরু করে এই পর্ব আমাদের মহকুমা পম্পি আমাদের যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার বিশেষভাবে সুবিধা হবে। এ কারণে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে বিনম্রতার সঙ্গে অনুরোধ করব যাতে এই রাস্তাটিকে গুরুত্ব দিয়ে দেখা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি নিজেও যাই, প্রায়শ এই রাস্তা দিয়ে যাই এবং মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় যেটা বললেন আমি ওনার সাথে একমত। এবং যেহেতু একটা প্রজেক্ট অলরেডি পাঠানো হয়েছে, 4টে যেরকম রাস্তার কথা বলা হয়েছে, 4 নম্বর করছে ওনার যে রাস্তা, তো আমি নিশ্চয়ই এটা গুরুত্ব দেব। 2021-এ আপনি বললেন যে বিধানসভায় উঠিয়েছে, সেটা আমার জানা ছিল না এবং আমি দেখবো দপ্তরের সাথে কথা বলবো এবং আমরা চাই যে সব রাস্তায় প্রশস্ত হোক, সব রাস্তা দিয়ে আমরা সুন্দরভাবে চলাফেরা করি। তো বিষয়টা আমি গুরুত্ব দিয়ে দেখবো। উনি বলছেন যে গুরুত্ব দিয়ে দেখার জন্য, আমি নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবো। এখন প্রশ্ন পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো উত্তরপত্রগুলি এবং তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। বলুন দীপঙ্কর বাবু, বলুন। আমার ছিল মাননীয় স্পিকার স্যার, গত 28 জুন কুমারঘাটে উল্টারথের দিন বিদ্যুৎ শকে 8 জনের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে এবং 32 জন সেখানে আহত হয়েছে। এর মধ্যে শিশু এবং মহিলা সেখানে আছে। আমি এমএলএ নয়ন সরকার, সুদীপ সরকার, ইসলাম উদ্দিন, শৈলেন্দ্রনাথ সহ আমরা গেছি এবং মুখ্যমন্ত্রী কেন এটাকে বাতিল করেছি কিন্তু প্রশ্ন আপনার একজন প্রশ্নটা, তাই তো? হ্যাঁ, শুনুন এবার কেন বাতিল করেছি শুনুন। প্লিজ দেখুন, দীপঙ্কর বাজেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং
এই বাজেট সেশনে দেখুন আপনি জিনিসটা এটা যদি আপনার এম্পল টাইম পাবেন বাজেটের যখন আপনারা আলোচনা আনবেন এই যখন কাঠ পোষণ কিংবা তখন আপনারা বলতে পারবেন স্বরাষ্ট্র দপ্তরে কোনো ত্রুটি আছে কিনা, বিদ্যুৎ দপ্তরে কোনো কোথাও সমস্যা আছে কিনা, এনাফ টাইম পাবেন। এটাকে কিন্তু বাজেট সেশনে একজন মোশন আমি একা করতে পারি না, কিন্তু আইন আছে যদি বলে না। স্যার আমাদের একটা মোশন ছিল, আমি জমা দিয়েছি, কেন বাতিল গেল? ওই একই কথা যা বলছি রিপিটেশন হবে। কিন্তু স্যার এটা খুব ইম্পর্টেন্ট ছিল, একটু লোক মারা গেল যাত্রা, এটা তো ইম্পর্টেন্ট ছিল। আমি আপনাদের দুজনের সঙ্গে সহমত পোষণ করে বলছি বাজেটটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে ত্রিপুরা রাজ্যের খাওয়া পড়া বাসস্থান অন্ন বস্ত্র সমস্ত কিছু মিলিয়ে আলোচনা হবে এবং সেটাকে অনিয়মিত হচ্ছে আসবে। প্লিজ প্লিজ এটাকে বলছি বাজেটের যখন আপনার আলোচনা আনবেন কাঠ পোষণ আনবেন বাজেটের অনেক সম্পর্ক বেরিয়ে গিয়েছে আপনার কথা স্যার give me 1 minute give me 1 minute আপনার কথা শুনছিলাম যে কাঠ পোষণে আনা যাবে বাজেটে কথা বলতে পারবে বিভিন্ন জায়গায় সুযোগ থাকবে কিন্তু দি পয়েন্ট ইজ মানুষের চোখের সামনে I have never seen in my life like this যে ধাও ধাও করে জ্বলছে মানুষের দেহ এর যাওয়ার পথে সেই দিক দিয়ে যেতে পারলো ফেরার পথে ওইখানে ওই রকম ঘটনা হলো মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন I really thank you very much সেই দিনই উনি সেখানে কেন থাকতে পারে এবং all of them তাদের ব্যথা আমাদের আলোচনায় কিন্তু শেষ হবে না বাট এইটা প্রশাসনিক ভাবে সেই দিন আমার কাছে যতটুকু খবর আছে প্রশাসনিক স্তরে বলেছে এই দিক দিয়ে যাওয়া যাবে না বাট দেয়ার ওয়াজ সামথিং সাম পারসন উনি নিজের গায়ের জুড়ে বলেছে চলো আমি বলছি এই দিক দিয়ে নিয়ে চলো এবং তারপরে এই ঘটনাটা হলো why the assembly will not find ওই দার সিংকে কেন আমরা বের করব না because of him so many people have died আমিও মারা যেতাম যদি সেদিন আমি যেতাম ওই স্পটে মুখ্যমন্ত্রীও মারা যেতে পারতেন সেই ঘটনায় why can't we discuss about this my intention ওই দার সিংকে বের করতে হবে যার কারণে এই ঘটনাটা হলো বলতে পারবো all understood. Honest speaker, sir. Just one. Let me answer him. He has answered. আপনি যথেষ্ট you are huge experienced persons, so that I am reading in front of you. On the day allotted under sub rule, I mean budget, no other business except the question shall be taken up without the consent of the speaker. আপনি জানেন এটা তর্ক করে চলতে পারবে কিন্তু আমি যেটা বললাম বাজেট ভাষণে ইম্পর্টেন্ট হয় প্রত্যেকে বলতে পারবে তদন্ত করতে হবে কিনা কার ব্যর্থতা কোথায় ত্রুটি কে সেই দোষী আলোচনার সুযোগ রয়ে গেল সাপ্লিমেন্টারি জিজ্ঞেস করব যে আত্মনির্ভর বলার পরে আপনি বলেছেন যে আপনার কষ্টটা করুন আর আত্মনির্ভর মানে তো বিজেপি না আত্মনির্ভর আপনি তো বলবেন পয়েন্টে স্যার আমি আপনাকে বলছি মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন আমি ওনার আন্ডারে সাধারণ লেভেলে ছিলাম কাঠ মোশনের দুনিয়ার কথা বলতে পারতাম যারা কাঠ মোশন জমা দেননি ওনারাও কাঠ মোশনে অংশগ্রহণ করতে পারতেন এখন আইন দেখিয়ে বলা হচ্ছে যে যারা কাঠ মোশন আনবে তারাই করতে পারবে এইগুলো তো আপনার দেখার বিষয় You are a good orator, you are an experienced legislator, but just now I get that you are astrologer also. After what is the capital করতে আসবে আমি কি না করব কি আর করব that did not go sir did not go sir did not go না
on human rights. We also admit all the এর মধ্যে দিয়ে এত বড় একদিক থেকে হলো হিউম্যান লাইফ গেল, এতগুলো লোক ফর লাইফ, অনেকেরই তাদের নানা ধরনের কমপ্লিকেশন থাকবে। তার সাথে হলো এই জাতীয় ঘটনা শুধু কুমারঘাটে না, তার আগে মেলা ঘরে উদয়পুরে হলো, কিন্তু তারপর ঘটনাগুলি হলো হিসেবে মাননীয় বিরোধী নেতা বলেছেন। হাউ কাম দিস কাইন্ড অফ যে এরকম ঘটনা ঘটলো, তাহলে সেই জায়গায় আমাদের স্পেসিফিক ডিমান্ড, এটা বাজেটে আসলে আপনি বলবেন না এটা বাজেটের সম্পর্কিত না, যে এই ঘটনায় যে সিটিং হাইকোর্টের জাজকে দিয়ে তদন্ত করা হবে কিনা, আর যে সমস্ত ফ্যামিলি থেকে মারা গেছে অন্তত একটা গভর্নমেন্ট জব প্রত্যেকটা ফ্যামিলিতে, আর যারা ভিকটিম, সরকার নিয়েছে চিকিৎসার জন্য, আরো উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করবে কিনা এই জায়গায় না। আমরা আপনি এই গুরুত্বী করুন, আমরা চাই চিফ মিনিস্টার কাইন্ডলি এই হাউসকে আশ্বস্ত করুন, ত্রিপুরা রাজ্যের মানুষকে আশ্বস্ত করুন। উদ্বেগের সাথে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এই ঘটনা লক্ষ্য করছে। কাজে মাননীয় লিডার অফ দ্য হাউস, মাননীয় চিফ মিনিস্টার, প্লিজ তিনি যেন এই হাউসকে সেভাবে আশ্বস্ত করেন, ত্রিপুরা রাজ্যের মানুষকে আশ্বস্ত করেন। স্যার, all of your heart, how much help শুধু কেন করেছে এটা বলেছে, যত মানুষ আছে সবার জন্য on the day allotted under sub-rule 1, no further business, please। আমি আপনাকে বলছি এই 3টা বই পড়ে আসা হচ্ছে, এই 3টা বই ব্যাগে ব্যাগে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা এই জন্যই তো ছাড়ুন না। আমি সারা বইটা পড়ে এসছে, এটা ওদিকে আমার তাকাতে না বলছে, তাকিয়েও বলো না। এখানে পরিষ্কার কথা, ওই বিরোধী দলনেতা যে প্রশ্ন করেছে কি দাসীকে খুঁজে বের করতে হবে। Already Chief Minister visited the places and declared them there DM পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এটার উপর ভরসা রাখি আমরা। DM পর্যায়ে তদন্তের পর যদি দেখা যায় এটাও কিছু হচ্ছে না, দেখ অন্যরা যদি দাবি করে, আমার তো দাসীকে খুঁজে বার করার জন্য তদন্তের নির্দেশ। ঠিক আছে না, আমি জানি উনি বলছে দাসী খারাপ মানে প্রশ্ন বলে না। আরে ভাই ঠিক আছে, আমি কথা বলি, সবাই আপনার গড, আপনার গড, আপনার গড স্যার, একটা লোকের সকলের এই দেখুন স্যার, এই কিন্তু যখন আমরা এরকম শুরু হবে ওই বাজেটের কিন্তু ডিসকাশনটা কিন্তু কত এই জিনিসগুলি সুন্দর করে বলুন না কেন, মানে অভিজ্ঞতা তাই বলছি। তদন্তের উপরে ভরসা রাখুন, চিফ মিনিস্টার ডিক্লেয়ার করেছে, যদি না হতে পারবে এই যে আপনি সবগুলি বিধানসভা আনতে হবে, ডাইরেক্টলি দেখা করবেন, আলোচনা করবেন। তাহলে এইটুকু আমরা কনক্লুডিং স্টেটমেন্ট দিতে পারি, ওয়ান্স ডিএম পর্যায়ে যে তদন্তটা হবে, ইফ উই আর নট স্যাটিসফাইড, তাহলে ম্যাজিস্ট্রেট লেভেল পর্যায়ে ওনারা করবে, ওকে, জুডিশিয়াল লেভেলে করবে, এবং ওয়াই নট কম্পেনসেশনের যে টাকাটা, ওয়াই ডোন্ট উই ইনক্রিজ দ্যাট? কারণ সেইদিন আমি দেখেছি মাননীয় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী উনি একটা জায়গায় গিয়ে 4 লক্ষ টাকা দিয়ে এসছেন, দাও দাও করে তারা জ্বলে গেছে। Why don't we give them 20 lakhs? Compensation should be minimum 20 lakhs.
এই সমস্ত লোকে দিস ইজ আওয়ার ডিমান্ড। ঠিক আছে, রিথিং করা যাবে। রেফারেন্স পিরিয়ড, এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রীমতী মীনা রানী সরকার কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভায় উত্থাপনের অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তুটি উত্থাপন করবেন। দপ্তরের নিজস্ব ভবনে স্থানান্তরিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতিতে অপারগ হন তাহলে পরবর্তীতে জারি করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি রেফারেন্স নোটিশটির প্রসঙ্গে আগামী 13ই জুলাই এই হাউসে আমি এখন আমি মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায় কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সবাই উত্থাপনের অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়গুলো উত্থাপন করবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্স বিষয়বস্তুটি হল গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভা বনদুয়ারে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপরাধ হন তাহলে পরবর্তী একটি তারিখ জানান। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি এই প্রসঙ্গে 13ই জুলাই এই হাউসে আমি বিবৃতি দেব। এখন আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তুটি উত্থাপন করবেন। মাননীয় স্পিকার স্যার, গত 9 জুলাই প্রতিবাদী কলম প্রগতি বাংলা দৈনিকে একটা বড় একটা হেডলাইন যে একটা নিউজ বাইর হয়েছিল, দেশের মানচিত্রে ত্রিপুরা শেষ করিল। সেখানে বলা হয়েছে গত 3 বছরে আমি ছিল দেশের মানচিত্রে ত্রিপুরা শেষ করিল। আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপরাধ হন তাহলে পরবর্তী একটি তারিখ জানান। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি এই রেফারেন্স নোটিশটির প্রসঙ্গে আগামী 13ই জুলাই এই হাউসে বিবৃতি দেব। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আমি একটা সিলিকন ডিসপ্লে বোর্ড লাগিয়ে নজিরবিহীন দুর্নীতি প্রশ্ন পাইনি, কারণ 15টার উপরে প্রশ্ন জিজ্ঞেস করে আমাদের মাননীয় নাট্যকার স্পিকার মহোদয়। আমি এখন তো প্রশ্ন করব শেষ প্রশ্ন না, আপনারা তো নিরপেক্ষতা বজায় রাখছেন। আমার বক্তব্য হলো সিলিকন ডিসপ্লে বোর্ড লাগিয়ে নজিরবিহীন দুর্নীতি দৈনিক সংবাদ পত্রিকা গত 12 জুন 2023 এটার কাছে না বললে তো বসতে হবে। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। মন্ত্রী ছিলেন, একটু ডাউন হয়েছে। আপনি তো আশ্বস্ত করবেন কেন এটা আমারটা ক্যান্সেল হয়েছে। সেটা নিয়ে আলোচনা হয়েছে, অনেকেরই টাকা হয়েছে কেন, যেহেতু আমি বলছি রেফারেন্স বেশি আলাপ করা যায় না তো। কি করবো? স্পিকার আমাদেরকে আপনার
ঠিক আছে, হ্যাঁ সব না, এটা হবে না এরকম ঘটনা হয় নাকি? প্রত্যেকদিন রিজার্ভ দুটা আর একটা পলিটিক্যাল পার্টি একটা হবে, অন্য পলিটিক্যাল পার্টি পাবে না। This cannot be. How democracy fun like this? এটা হতে পারে? বলছে হবে রুলস। একটা জিনিস বলছি এখানে, আমরা দেখেছি মাননীয় উপাধ্যক্ষ মহোদয় একটা কথা আছে, এই যে রেফারেন্স পিরিয়ড এবং কলিং অ্যাটেনশনের ব্যাপার, ফার্স্ট ডেতে আমাদের দলের থেকে আমরা মিনিমাম 6 থেকে 7টা রেফারেন্স পিরিয়ড জমা দিয়েছি, আমি দিয়েছি। এর দেখা গেল দিস হাউস ইজ ফর দি অপোজিশন, ইউ হ্যাভ টু অ্যালাউ দি অপোজিশন টু রেজ দি পয়েন্ট। Whereas আজকেও দেখেছি রেফারেন্স পিরিয়ডে আপনারা দুটো নিয়ে নিলেন, একটা আমাদের দিয়ে দিয়েছে, whereas it should have been 2 from this side, আমাদের পেতে হবে এটা কথা না, 2 from this side, 1 could have been that side। প্রশ্নটা আমরা করব এন সংখ্যা তত্ত্বের দিক থেকে we are 27 people and you are 32 people, সব দিক থেকে রিয়েলি আমি টেলি, এটা আমার কথা না, আমি পূর্বতন বিরোধী দলের নেতার কথা মনে রেখেই বলছি, এগুলো উচিত আমাদের দেওয়া। প্লিজ এটা কনসিডার করবেন, প্লিজ কনসিডার লাইক আপনাদের 3টা দিয়ে দিলে রেজাল্ট হবে না। এই কনভেনশনটা এখানে পরিষ্কার স্পিকার ডিসিশন, এখানে কিন্তু পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলে, ওখানে কিন্তু সিদ্ধান্ত নেয়, গুরুত্ব বুঝে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা গুরুত্ব বিরাট। ম্যান টু ম্যান ভ্যারি করবে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, ঠিক আছে। এটা এই যে 10 মিনিট দেরি করলাম, ওই দিয়ে কমে যাচ্ছে। আকর্ষণীয় নোটিশ এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা। নোটিশটির বিষয়বস্তু হল প্রাকৃতিক দুর্যোগ তথা বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি ব্যাটালিয়নকে ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে প্রেরণের জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবে উৎপাদনের জন্য সম্পত্তি দিয়েছি। এখন আমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপরাধ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি আগামী 13 জুলাই এই হাউসে কলিং অ্যাটেনশনের দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস। নোটিশটির বিষয়বস্তু হল কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় ভবন নির্মাণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবে উৎক্ষেপণের সম্পত্তি দিয়েছি। এখন আমি সম্মতি দিয়েছি। এখন আমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপরাধ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি দৃষ্টি আকর্ষণীয় প্রসঙ্গে আগামী 13 জুলাই এই হাউসে বিবৃতি
নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী এবং শ্রী ইসলাম উদ্দিন। নোটিশটির বিষয়বস্তু হল এসপিজিটির মাধ্যমে চলতি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবটি উৎক্ষেপণের সম্পত্তি দিয়েছি। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপরাগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। আমি দৃষ্টি আকর্ষণীয় প্রসঙ্গে আগামী 9 জুলাই এই হাউসে আমি দেখুন আগেরটা দিয়েছে তীব্রতা খুব ইন্টেলিজেন্ট চাকরি সংক্রান্ত সিপিএম ছোট্ট তারা এই যে নবদেশ পাইনি এটা কিন্তু আরে ভাই ইম্পর্টেন্ট আরে এটা বরঞ্চ আরে বিরোধীরা তো আপনার সাথে আমিও যাবো দরকার হলে ইন ফিউচার জানো এখন এরকম তো রিজার্ভেশন হয় না এটা কিভাবে রিজার্ভেশন হয় ইম্পর্টেন্ট চাকরি সংক্রান্ত কারেন্ট দিয়েছে স্পিকারকে আমি এত ছোট লোকটাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমারও আজকে একটা কলিং অ্যাটেনশন ছিল জেআরপিটি নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে। এটা ওইখানে গেছে। ওকে, নাও এখন একটা জাস্ট হাফ মিনিট টাইম নিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে অনুরোধ জানান, উনি সেই দিন আমাদের মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মনকে হাউসে অনেক কিছু হয়ে গেছে তা আমাদের সবারই জানা। He has been suspended for rest of the session বলে ঘোষণা হয়েছে এবং বিরোধী দলের পক্ষ থেকে আমি অনুরোধ করি all of us will remain members here. There are mistakes, there are scope of learning as well. ওই সাসপেনশনটাকে উইথড্র করে পুনরায় ওনাকে হাউসে ফেরানো যায় কিনা তার অঙ্গীকার আছে। Laying of papers on the table on প্রস্তাব রেখেছেন আমি বলব অনারেবল চিফ মিনিস্টার একটা ঘটনা হয়েছে আজকে এটা তাতে ইয়ে করে এটাকে উদ্র করার জন্য রিসিডুয়াল যে দুদিন আছে এই দুটা দিন যাতে উনি অংশগ্রহণ করার সুযোগ পান। একজন সিনিয়র মোস্ট মেম্বার একটা সময়তে অপোজিশন লিডার ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করবেন এটা আমার স্যার আমি 10 সেকেন্ড বেশি স্যার ওই দিনকার ঘটনা আমরা যেগুলো উনি একটা গল্প বলতে গিয়েছিলেন, রতন বাবুর গল্প আর আমাদের স্পিকারের গল্প শুনতে শুনতে কান বন্ধ হয়ে গেছে। যখন আমরা আনপার্লামেন্টারি কোনো কথা আমরা পছন্দ করি, কিন্তু ফ্যাক্টস রিমেইন। সুদীপ বাবু সেদিন বলেছে যে পার্টিকুলার আমি কাউকে বলিনি, যদিও শব্দটা আনপার্লামেন্ট এবং সবাই দেখা একদিন আমি উঠি, কিন্তু আমি বলিনি ওই দিন মাননীয় স্পিকার স্যার ওই দিন আমি বলিনি। আমি বলবো যে কোনো আনপার্লামেন্টারি ওয়ার্ড এখানে মানুষকে দুঃখ পেয়ে থাকলে আমি মনে করি আমাদের লিডার অফ দ্য হাউস এন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড কলিগস সিস্টার, আমরা মনে করি যে আনপার্লামেন্টারি ওয়ার্ডে এখানে না ব্যবহার করা হোক। সুদীপ বাবু সাসপেন্ড করেছেন শুক্রবার একটা হাফ প্যান্ট, আজকে হচ্ছে। আমি আপনাকে বলি
আমার মাননীয় মুখ্যমন্ত্রী লিডার অফ দ্য হাউস, আমি ওনাকে বলবো পানিশমেন্ট হয়েছে, উনি জানেন, উনি শিক্ষিত লোক। কথা হলো দণ্ডিতের সাথে দণ্ডদাতা তাদের জবে সমান আঘাতে সর্বশেষ আপনি তো জানেন, ঠিক আছে, আপনি তো নাট্যকার, আপনাকে আমি বলছি মাননীয় আমি আপনাকে বলি, আমি মাননীয় লিডার অফ দ্য হাউসকে বলবো যে কনসিডার করে পানিশমেন্ট তো অলরেডি হয়ে গেছে, রিপিটেশন পারমিশন তো হয়ে গেছে, রিপিটেশন এখন এক্সকারশন হয়েছে, যাতে আর 2 দিন করেছেন, 2 দিন যাতে উনি অ্যাটেন্ড করতে পারে, তার জন্য আমি মুখ্যমন্ত্রী মাননীয় গোপাল বাবু, ইউ আর সিনিয়র মেম্বার, প্লিজ 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 টেক ইউর সিট। মাননীয় অপোজিশন লিডার, একদিনে বিধানসভার খরচা হয় 4,38,400 টাকা একদিনে। 1 ঘন্টায় বিধানসভার খরচা হয় 18,267 টাকা। 1 মিনিটে বিধানসভার খরচা হয় 304 টাকা। রতন বাবুকে বললেন টাইম চলে যাচ্ছে, আমি শুনলাম ওখানে বসে, হিসাব না। আমরা এখানে উই কনস্ট্রাকটিভ, আলোচনা হবে, সমালোচনা হবে, মন্তব্য হবে, ঠিক আছে, অ্যাকসেপ্টেড। এখন আমরা নেক্সট বিজনেসে যাচ্ছি। Laying of papers on the table of the House. Now the business before the House, laying a copy each of the annual report of the Tripura Human Rights Commission for the year 2022. Number 2. That's it. আপনি ছিলেন না, I requested through your chair to Honorable CM সুদীপ বাবুকে আবার আনা যায় কিনা, ফেরানো যায় কিনা একটা প্রস্তাব রেখে let him say something. আপনি একটা কিছু বলুন, আপনারা বলেছেন, উনি শুনেছেন, ভুল হয়ে বলেছেন, উনি শুনেছেন, let him think. মধ্যে আছেন
Honorable members are requested kindly to correct. আপনি দেখছেন মাননীয় সদস্য বিমলবাবু এসব করবেন না Okay, carry on. Copy of the annual report section and rules. Notice of this to the Tripura Legislative Assembly. Sabha repealing and Bill 2023, the Tripura Bill 2023 is in bracket. উত্থাপন আমি এখন উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, I hereby give notice of my intention for leave to introduce the Tripura Repealing and Saving Amendment Bill 2023, the Tripura Bill number 11 of 2021 on the table of the House. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো the Tripura Repealing and Saving within bracket amendment bill 2023 bill number 11 of 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। না বলার যেহেতু কেউ নেই তাই বিলটি সর্বসম্মতিক্রমে উত্থাপিত হল। সভায় উত্থাপিত বিলটির প্রতিনিধি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে আমি অনুরোধ রাখছি। সরকারি বিল বিবেচনা পেশ। মাননীয় সদস্যগণ এখন সবার কার্যসূচি হলো ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স within bracket 6th Amendment Bill 2023 within bracket ত্রিপুরা বিল নাম্বার 9 of 2023 এই সবার বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Respected Speaker, sir, I beg to leave to consider the Tripura State Goods and Service Tax within bracket 6th Amendment Bill 2023, the bracket the Tripura Bill number 9 of 2023 by the August 1. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। বলবেন যখনই কোনো বিল অ্যামেন্ডমেন্টের জন্য আসবে, আই থিঙ্ক অনেকগুলো বিলে নতুন সদস্যরা যারা আসছেন, এট টাইমস দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবং যেগুলো বিল, আমরা তো অনেক বিলগুলো এটার বিরুদ্ধে বলবো না, বিকজ দিস ইজ ফর দি স্টেট, স্টেটের জন্য এই বিলগুলো হচ্ছে। স্টিল আই থিঙ্ক উত্থাপকের পক্ষ থেকে কয়েকটি কথা এটা বলে এগুলো উই উইল অপোজ, এটা ভাববেন না, উই মে নট অপোজ, বাট কয়েকটা কথা এই বিল সংক্রান্ত ব্যাপার কেন এটা আনা হলো, জাস্ট আই থিঙ্ক দ্যাট শুড বি, এটা হওয়া উচিত, দ্যাটস ইট। আর আমাদের পক্ষ থেকে যদি কেউ বলার থেকে বলবেন, বাট আমি রীতির কথা বলছি, জাস্ট একটা এটা মোটামুটি হয়ে গেলে গুটিয়ে ইট শুড নট হ্যাপেন, লিটল বিট অফ
ওই দিন আজকে যেমন উনি ডিপিলে একটা ফ্রি এনেছেন এবং দুদিন হাতে থাকে সব ব্যাপারে দেখতে পারে। যদি কিছু করার থাকে প্রথম বলবে এটা আসলে জিএসটি সম্বন্ধে মানে অর্থমন্ত্রী দিয়েছে জমা দিয়েছে অবজেকশন রিজন কেন এনেছে অলরেডি মেনশন দেয় আপনাদের তো কেউ বললে উত্তর দিবেন কেউ বললে বলুন তার মানে কেউ পড়েননি বলে বলুন বলুন না এটার উপর আমি একটু দেখি এখানে অ্যামেন্ডমেন্ট পেপার ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল কিন্তু আমি এই কতগুলি করব এখানে কন্ট্রাডিক্টরি টু দ্য ডাইরেক্ট ট্যাক্স ইস্যুয়ার এখানে আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের ডিরেক্টর I think and other sisters also have got some knowledge. এখন এখানে যে section 23 বলেছে the effect from the first day of July 2017 amendment আজকে পাস হবে আজকে এখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে any direct tax, it may be GST, it may be excise duty, it may be income, it may be oil tax. আমাদের অর্থমন্ত্রী মহোদয় সেল ট্যাক্স সম্বন্ধে অভিজ্ঞতা আপনারা আছে জিএসটি সম্বন্ধে আছে আইন মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু আছে প্রথমবাবু পড়াশোনা করেন ওইদিকে আপনার রাধা ক্লাব কিন্তু retrospective effect from 1 July 2017 এটা কি করে it will violate the verdict of the Supreme Court এটা হলো একটা দ্বিতীয়টাও আমি বলবো যে এখানে ইন্টারেস্ট পেনাল্টি এন্ড ডেইলি পানিশমেন্ট তিনটা একসঙ্গে শাস্তি হতে পারে কারণ এখানেও সুপ্রিম কোর্টের তারিখ আছে গুয়াহাটি হাইকোর্ট যখন আমরা ছিলাম তখনও ছিল এখানে কি বলে the work 10,000 rupees or 50% of the tax involved 30 দিন ছিল আপনার রিটার্ন জমা দেওয়া 60 দিন আপনি করতে পারবেন করলে আপনাকে কি করতে হবে প্রতিদিন বিলের জন্য 30 দিনের পরে 100 টাকা করে দিতে হবে ইন্টারেস্ট দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট and penalty is a quasi criminal proceeding এখানে ইন্টারেস্ট যা দেবে যেমন সুদের থেকে ইন্টারেস্ট দিতে হবে তাদেরকে এই টাকাটা আর ওয়েলথ ট্যাক্সের যোগ হবে না ইট উইল বি exempted deleted from the asset কারণ once tax was paid আপনিও জানেন স্যার আপনারা অভিজ্ঞতা আছে আমি জানি তাইলে ডাবল ট্যাক্সেশন শুড নট বি দেয়ার আমি বলবো যেখানে ইন্টারেস্টের প্রভিশন রয়ে গেছে সেখানে ইন্টারেস্ট দেবে লেট হয়েছে এক মাস 30 দিনে দিতে পারেন 30 দিন থেকে উনি দেবেন কিন্তু পার ডে 100 টাকা ফাইন হতে পারে স্যার সেকেন্ড স্টেটমেন্ট অফ অবজেক্টস and reasons একটু পাওয়ার তাদেরকে দেওয়ার জন্য বলেছে এখানে ক্লজ 21 এ বলেছে that the bill seek to amend subsection 1 of section 132 কি বলেছে the Tripura Goods and Service Tax Act so as to discriminate offenses offense বলছে কিন্তু স্যার causes subsection 1 এর
GIK এই তিনটা section 8 of the same subsection, and to increase the monetary threshold from 1,000 lakh rupees to 2,000 lakh rupees. 1,000 100,000 কত স্যার? 1 কোটি। 200,000 কত? 2 কোটি। কারণ ভালো জানো রতন দাও, একটা লোকের পানিশমেন্ট 1 কোটি থেকে 2 কোটি পর্যন্ত হবে 200%, ইট ক্যানট। তাইলে আমি বলবো আরো কিছু লেখনা আছে এটার মধ্যে, পরন্তু সরকার থেকে কিনা আমি জানি না। আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করব, nothing should be passed which is detrimental to the interest of the people. এমনিতে জিএসটিতে বা বিভিন্নভাবে দেশের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সুতরাং আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ করব, আমি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এই যে আপনারা যে বিলটা এনেছেন এটা যেন পাস হয়ে অ্যাক্টের পরিমাণ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে জিএসটি বইটা আমি নিয়ে এসেছি। কিছু ডিক্টেটরিয়াল আরবিট্রারি অ্যাসেসমেন্ট হচ্ছে। আমি আমার মনে হচ্ছে এর জিএসটি সিস্টেমটা জানি আপনার থেকে বেশি জানি। আচ্ছা ভাই ঠিক আছে, বলুন। শুনুন কথা যে বলছেন আপনি বলবেন আমি আমার অন্য কথা বলছেন। এই বিলের কথা বলছি, বিলের বাইরে একটা বলি, সেকশনের বাইরে একটা বলি। আমি বলছি যেহেতু একটা পাবলিক মানি ইনভলভ, উই আর অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এটা সিলেক্ট কমিটিতে পাঠিয়ে কিছু প্লাস মাইনাস করলে তো কোনো অপরাধ নেই স্যার। কেন একটা লোককে যদি আপনি 2 কোটি টাকা পেনাল্টি করবেন, সে তো কোথা থেকে দেবে? হয়তো এখানে প্রোভাইডেড সে যদি অসুস্থ থাকে, 1 বছর বাইরে থাকে, তাইলে তাকে কি করতে হবে? প্রতিদিন 100 টাকা, 2 কোটি টাকা পেনাল্টি, ইন্টারেস্ট এন্ড পেনাল্টি, বোথ শুড নট বি টুগেদার। এটা উনি ট্যাক্স পে। আমার বক্তব্য এটা পাস করার আগে প্লিজ it may be sent to the select committee. রতন বাবু তো গান ও গম্ভীর উচ্চ মার্গের লোক, আপনি পড়াশোনা করে এখান থেকে যখন আমাদের নিয়ে চিৎকার করতেন তখনও দেখি। এখন আপনি সন্ন্যাসী হয়ে গেছেন। আপনি না পড়ে সেকশন না দিলে আপনি আমাকে বলছেন সেকশন জানেন না। গোপাল বাবু আপনার আলোচনা শেষ হয়েছে। আমার বক্তব্য হলো it should go to the select committee without going through. People should not be harassed. তিনবার বললেন বিজনেসম্যান যদি হ্যারাসমেন্ট হয় সে টাকাটা পাবলিক থেকে তুলবে, জিনিসপত্রের দাম আকাশ। সুতরাং এই ধরনের ইনকমপ্লিট স্টেটমেন্টাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল এই বিল পাস না করে সিলেক্ট কমিটিতে বানানোর জন্য আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি একটা হেল্প করে দেব। আর অর্থমন্ত্রী তুমি যা বলা বলবে, জিএসটি সিস্টেমটা এরকম কোন রাজ্যের জন্য সেপারেট। এটা উনি অর্থমন্ত্রী আগামী পার্লামেন্ট ইলেকশন আছে, পার্লামেন্টে ডিসকাসের স্কোপ আছে। যখন সারা ভারতবর্ষের যত অর্থমন্ত্রী আছে তারা এখানে মিটিং প্লিজ প্লিজ রাইট। ঠিক আছে, আরে এখানে চলে না, অন্য বিল বলে। আচ্ছা আমরা একটা বিল, আমরা তো মূল উদ্দেশ্য হলো বিল সিলেক্ট কমিটিতে যাওয়া, আর
মুখ্যমন্ত্রী আপনার বিল বুঝে যাবে, এই বিল কোনোদিন সিলেক্ট করে অর্থাৎ রাজ্যের দেশের অর্থমন্ত্রীদের একটা মিটিং, আপনি মিসলিড করবেন না, এছাড়া কিছু আপনারা যদি বলেন এখানে পাঠাতে পারেন, এটা অর্থ নাই তো, হাসবে লোকে, হাসবে। ভারতবর্ষে একটা জায়গায় যদি জিএসটি বিল সিলেক্ট করতে একটা দেখাতে পারে, একটা, কারণ আপনি ভুল তথ্য তো এখানে পাস করাতে পারেন না। আমি তো সেকশন দিয়ে সুবিধা নেই। আর কে বলেছে দিস ইজ দ্য ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স 6th অ্যামেন্ডমেন্ট, সেন্ট্রাল ট্যাক্স না, এটা কনকারেন্ট জুরিডিকশন। বিরোধী বা কর্ণের সদস্য বিরোধী বাবু আমাদের সভাপতি না, আমি অনুরোধ করুন এই যে সামনে যে লোকসভা নির্বাচন হইতেছে, উনি ওখানে ওনাকে প্লেস করুন। ঠিক এখানে অ্যাসেম্বলিতে কোথাও জিএসটি নিয়ে ডিসকাশন কেউ করে না। আপনার পশ্চিমবঙ্গ আসাম সরকারের খবর নিন না, গভর্নমেন্টের খবর নিন, আপনাদের গভর্নমেন্ট যেখানে আছে কোথাও নেই। স্যার রতন বাবুকে আমি অনুরোধ করবো, হোয়াট ইজ দ্য প্লিজ প্লিজ আরে একটা এক পাস হয়ে যাবে, স্টেট গুডস, এটা স্টেট গুডস সার্ভিস, জিএসটি না তো স্টেট গুডস সার্ভিস। আপনি ওরা বুঝছেন না কেন? আরে একটাই সারা দেশে একটাই জিএসটি। স্যার আপনাকে কি বোঝাতে হবে? আপনি তো শিক্ষিত লোক, আপনি অভিনয় করতে করতে মানুষকে পাগল করেন না। আর এখানে আপনি বলেন জিএসটি না গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি, এটা সংক্ষেপে বলে। সুতরাং আপনি যদি এখানে আপনি বসার পর আমরা বলেছি দেখুন স্যার, ইট উইল গো ব্যাড মেসেজ টু দ্য পিপল। আমি আপনাকে বলছি, আপনাকে আমি আগেও বলেছি, আপনি আমার 15টা কোশ্চেন ডিজার্ভ করেছেন, সাংবাদিক মারা গেছে, তাদের কি করেছেন ওই কোশ্চেনটা আপনি ডিজার্ভ আপনি ফর্ম নেবেন এই যে পিডব্লিউডিতে কেন টেকারা পাবে না, চাকরি কোনো ব্যবস্থা নেই। আপনি এখন ঘুষ অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি না। আগে দাদা এটা সংক্ষেপে জিএসটি। আচ্ছা, অল ইন্ডিয়া বেসিস জিএসটি, অল ইন্ডিয়া বেসিস রাখে কমল বাবু, অল ইন্ডিয়া বেসিস তো জিএসটিটা সেই এটা পাঞ্জাবে যা আমেরিকা এখানে যা উত্তরপ্রদেশে যা, এই আইন তো আমরা চেঞ্জ করতে পারবো না। এতক্ষণ ঠিক করছে না, এবার আপনি কন্ট্রোল করুন। আর ঠিক আছে, আমি জানি না মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের আলোচনা শেষ কি। I was listening to him also and to our পরিষদীয় বিষয়ক মন্ত্রীর বক্তব্য শুনছি। I also understand, আমি কিন্তু ট্যাক্সের লোক না, we don't pay tax. Scheduled tribe category লোকগুলো কিন্তু ট্যাক্স পে করে, and that is why এটার বিষয় নিয়ে চর্চাও তেমন বেশি করি। But when the GST issue came in the country, as a politician যতটুকু করার আমি করেছি। সারা দেশে কিন্তু এক ধরনের এক দেশ এক ধরনের ট্যাক্স, that is the theme of a bill called GST. এখন পরিষদীয় বিষয়ক মন্ত্রী বলছিলেন যেহেতু একটা দেশের মধ্যে একটাই আইন হবে, এইটার বিষয়ে চর্চা বিধানসভাতে কোনো সুযোগ নেই। আমার একটা এখানে অবজারভেশন, এটা তো অ্যামেন্ডমেন্টটা এনেছে, বাই চান্স যদি ওইটাকে ফলো করে এনিথিং ইউ আর এডিং
দেশের পার্লামেন্টে একটা আইন হয় এবং সেই আইনকে ফলো করে আবার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একটা আইন আমরা করি, ওই আইনের উপর ভিত্তি করে আবার একটা রুলস তৈরি হয়। নর্মালি দিস ইজ দি সিস্টেম। আপনি সেটা ফলো করবেন কিনা ইট ডিপেন্ডস এগেইন অন দি স্টেট গভর্নমেন্ট। যদি কিছু ওই বিলের মধ্যে যদি কিছু ভুল এসে থাকে, where it should be said, কোথায় যাবে ওইটা আমার পার্লামেন্ট ওই দেখুন প্রথম যখন আইনটা পাশ হয়েছে এরপর 6 বার অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এইখানে যতবার আসবে এখানে ওরা কিন্তু বারবার ভুল হচ্ছে, যখন যেটা ভুল দেখছে পাশ করে দিচ্ছে, যখন ভুল করছে অ্যামেন্ড করছে, যখন ভুল করছে অ্যামেন্ড করছে। এখানে উনি যেটা বলছে এখানে করতে হবে, এখানে করার সুবিধা আমি চেঞ্জ করতাম। আমি খুশির জন্য, শুধু গোপাল বাবু খুশির জন্য যদি সেটা করে Will you give me a chance, sir? Will you give me a chance to conclude? I'm concluding. Actually, whenever Gopal Babu talks in the house, serious matter to kintu er shomoy non-serious hoye jay. I don't know whether he understands or not. Onek bishoy ami jani na, ami shunchi na. He is very serious about that point. তবে হাউসের পণ্ডিত ব্যক্তিদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা পাস করে নিন, কিন্তু আমাদের বক্তব্যগুলো তো রেকর্ডেড, ইট শুড নট গো এগেইনস্ট দি পিপল অফ ত্রিপুরা, এটা যেন না হয়। আর গত বিধানসভায় দেখেছি এডুকেশনের উপর এমনই আমরা একটা আলোচনা চেয়েছিলাম, তখনও কিন্তু আলোচনা না করি আমরা সবে মাত্র এসেছিলাম বিধানসভায়, টুক 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 করে এটা পাস করি এড়িয়ে নাও, এইরকম যেন না, বিকজ উই আর অলসো নট এগেইনস্ট দিস স্টেট। সো গোপাল বাবু যা বক্তব্য রেকর্ডেড, পরিষদীয় মন্ত্রী যা বলেছেন এটাও রেকর্ডেড। ইফ এনিথিং গোজ রং you will not be responsible, he will be responsible for. That's it. Thank you, sir. এখন এখন অর্থ দপ্তরের আপনি বলবেন দেখি উনি কি বলেন, বলুন বলুন। আমার বক্তব্য হচ্ছে যে কোনো বিল সিলেক্ট কমিটিকে বাদ দিয়ে করা উচিত না। যে কোনো বিল সিলেক্ট কমিটিকে আপনি বিলটা পাঠান, সিলেক্ট কমিটি এটার উপর আলোচনা করুন, তারপরে সেটাকে পাঠান। এইভাবে অ্যাসেম্বলিতে তুলে এটা আমি মনে করি না ভোটের গণতান্ত্রিক ঠিক আছে, ঠিক আছে। এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটির মধ্যে ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স 6th Amendment Bill 2023 ত্রিপুরা বিল নাম্বার 9 এর প্রতিনিধি বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 24 নং ধারাগুলো এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেন তারা সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপ করতে গৃহীত হইল। এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স 6th Amendment Bill 2023 ত্রিপুরা বিল নাম্বার 9 of 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় মন্ত্রী মহোদয়। Respected speakers, the Tripura State Goods and Services Tax within the Tripura Bill number 9 of 2023. এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস
গোপাল বাবু প্রয়োজন হবে অপোজিশন লিডার, এই দুজনকে পরশুদিন যেন বা আজকে সুন্দর করে অর্থমন্ত্রী এখানে চা খেতে খেতে এই ব্যাপারটা নিয়ে ডিটেলস আপনি কনভিন্স না হলে দেখবেন, আমরা কনভিন্স হবে আজকে সন্ধ্যার সময় 7:30 অপোজিশন লিডার আচ্ছা এবং গোপাল বাবু আমার ভোট হয়ে গেছে, আমি কেন বলবো না এই দুজনকে সাথে নেই, তিনজন, বিরজিৎ বাবু, গোপাল বাবু এবং অনিমেষ বাবু। আচ্ছা আপনারা এই চারজনকে ঠিক আছে। গোপাল বাবু আপনি, বিরজিৎ বাবু, অনিমেষ বাবু এবং শ্রীকান্ত বাবু আজ সন্ধ্যে 7:30 আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রাণজিৎ বাবু রুমে গিয়ে বিষয়টা বিশদ আলোচনা করবেন। তাইলে তিনটা বন্ধ থাকো, তো পাস হয়ে গেছে তো কেমনে পার হবে? আর হয়ে গেছে তাইলে স্যার আলোচনা করে লাভ কি? পাস হওয়ার আগে বলুন কিছু বেরোতে পারে তো আলোচনা। একাডেমি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স within brackets 6th Amendment Bill 2023 ত্রিপুরা বিল নম্বর 9 2020 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে না বলবেন আইনে যারা হা বলছেন তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ। অতএব আলোচ্য বিলটি সবার ভিন্ন। এখন আমাদের পরবর্তী কার্যসূচিতে আমি যাব। 1টা বেজে গেছে। পরবর্তী কার্যসূচিতে যাওয়ার পূর্বে মাননীয় সদস্যদের বলছি, এরপরে বাজেট সেশনের আলোচনা। আমাদের ছেলেদের বেঞ্চ থেকে আমরা নাম পেয়েছি, শুরু করবেন অবশ্যই। না নাম পেয়েছি এটা বলছি, এখন তো আমরা চলে যাবো রাজ্যে, তাই আপনার নাম প্রিপেয়ার করে রাখবেন। জাস্ট স্টার্টিং সেকেন্ড সেশন আপনার নাম দিয়ে দেবেন। আপনারা যারা আছেন আপনারা নাম দেবেন। আমি গোপাল থেকে আহ্বান করছি, আপনারা নাম দেবেন। এই সভা বেলা 1টা 5 মিনিট পর্যন্ত 2টা 5 মিনিট পর্যন্ত বলতে রইল।